খুব স্বাভাবিকভাবেই মানুষের এখন তুমুল দৃষ্টি বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন। তার চেয়েও সম্ভবত মানুষের কাছে অন্যতম একটি আকর্ষণীয় বিষয় রাষ্ট্রপতি পদে কে বসতে যাচ্ছেন। যেহেতু রাষ্ট্রপতির পদ নিয়ে অনেক আগেই থেকেই অনেক ধরনের গুঞ্জন মানুষের মধ্যে রয়েছে এবং সেই গুঞ্জনের বাস্তবায়ন ঘটে কিনা সেটি মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। নিশ্চয় বুঝতে পারছেন যে কার কথা বলছি। আগে একটু মন্ত্রী পরিষদ নিয়ে বলি। নতুন মন্ত্রিসভায় একটা চমক থাকতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এই চমকের কথা আমরা বিভিন্ন মন্ত্রিসভা গঠনের আগে শুনে থাকি, শেষমেশ মানুষ হতাশ হয়। তবে নিঃসন্দেহে বিএনপি যে ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে সেক্ষেত্রে তারেক রহমানকে অনেক হিসেব নিকেশ করেই পথ চলতে হবে এবং মানুষের ধারণা তিনি নিজেকে আমূল বদলে ফেলেছেন, বিচক্ষণতার পরিচয় বা দূরদর্শিতার পরিচয় তিনি দিবেন এমনটাই মনে করা হচ্ছে দলের মধ্য থেকেও। চমকের ক্ষেত্রে যদি শোনা যাচ্ছে যে প্রথম পর্যায়ে 20 থেকে মাত্র 22 জন থাকতে পারেন এই সভাতে, এই মন্ত্রী পরিষদে, এবং নিঃসন্দেহে দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে এই মন্ত্রী পরিষদ সাজানো হবে। তার মধ্যে 2001 থেকে 2006 সালের যে বিএনপি জামাত জোট সরকার, নিঃসন্দেহে জামাত তো নয়, ওই সময় বিএনপির যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে যারা ক্লিন ইমেজের এবং অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন এই মন্ত্রিসভায় থাকতে পারে এবং অবশ্যই যারা বিতর্কের ঊর্ধ্বে, আর সাথে 2 জন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও যুক্ত হতে পারেন। এখন আগে একটু রাষ্ট্রপতির বিষয়টি বলে নেই। গুঞ্জন ছিল বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। তিনি হচ্ছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণটি হচ্ছে তিনি সবসময় ক্ষমতার মধ্যে থাকতে চান, তিনি চেয়ার ছাড়তে চান না, এই ধরনের কথা রয়েছে। অনেকের ধারণা যে গণভোটটি অনুষ্ঠিত হলো বিতর্কের সঙ্গে, সেই গণভোট তো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চেয়েও রাষ্ট্রপতির ক্ষমতা এখানে অনেক বাড়ানো হচ্ছে যদি গণভোটের যে বিষয়টি সেটি বাস্তবায়ন হয় সংস্কার প্রক্রিয়ার সঙ্গে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সুপ্ত বাসনা রয়েছে বলে অনেকেই মনে করেন। এটি আবার আলোচনায় এনেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি তার একটি লেখাতে বলছেন যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতিত্ব বাংলাদেশের জন্য যথেষ্ট উপকারী হতে পারে। তিনি নানান দিক বিশ্লেষণ করে বলছেন, কিন্তু আসলে কতটা উপকারী হতে পারে, এই 18 মাসে কি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ইমেজটাও বা কোথায় নিয়েছেন সেটিও ডেভিড বার্গম্যান বলছেন। তিনি বলছেন যে অনেকের সমালোচনা সত্ত্বেও তিনি আন্তর্জাতিকভাবে যথেষ্ট সম্মান অর্জন করে চলেছেন এবং অন্য কোথাও বাংলাদেশি ব্যক্তির আন্তর্জাতিক মর্যাদার তুলনা করা যায় না। মানে তার ক্ষেত্রে আমি তার এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। তিনি বাংলাদেশের অসংখ্য মানুষের সামনে যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, বিতর্কের সাথে নিজের ব্যবসায়িক লাভ যেভাবে তিনি কষে নিয়েছেন, যেভাবে তিনি একের পর এক তার নিজের স্বার্থ হাসিল করেছেন, আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে তো বটেই যে তার স্থান থেকে একেবারে তার যে অবস্থান ছিল সেখান থেকে একেবারে নিজেকে নামিয়ে এনেছেন। আর আন্তর্জাতিকভাবেও তার ভাবমূর্তি এই মুহূর্তে কতটা তা আমরা নিশ্চয়ই অনেক বেশি জানি। তো ডেভিড বার্গম্যান বলছেন যে এটা ঠিক, তিনি আগে যথেষ্ট সম্মানের ছিলেন অধিকাংশ মানুষের কাছে, সেটি এই মুহূর্তে এখন আর নেই। সরকার পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কের মধ্যে যান অবশ্যই, কিন্তু ওই যে বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থে যা যা করেছেন এটি আসলে কতটুকু দায়িত্বশীলতা পরিচয় দিতে পেরেছেন অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি কতটা তার পারদর্শিতা পরিচয় দিয়েছেন সেটি শুধু এখন প্রশ্ন আকারেই নয়, মানুষের কাছে স্পষ্ট। আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো আর এখন আলোচনায় না গেলাম। যাই হোক, তিনি একটি যে সিগনিফিকেন্ট বিষয় তুলে ধরেছেন ডেভিড বার্গম্যান, তা হচ্ছে লন্ডন বৈঠকে
গত 2025-এর জুনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের সঙ্গে, সেখানে নাকি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দিয়েছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। আসলে এমন কিছু দিয়েছিলেন কিনা নিশ্চিত নই আমরা, তবে গুঞ্জন একটি ছিল, এটাও সত্য কথা। কিন্তু ডেভিড বার্গম্যান বলছেন, যেটি প্রথমে বলছিলাম, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে যদি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তারেক রহমান এখন আর নিজে ইন্টারেস্টেড নন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে রাষ্ট্রপতির বিষয়টি চিন্তা ভাবনা করার। এবং নিঃসন্দেহে আমি মনে করি তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি পদে বসানোর চিন্তা ভাবনা করেন বা সিদ্ধান্ত নেন, অবশ্যই প্রথমেই অনেক বড় ভুল একটি সিদ্ধান্ত তিনি নেবেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি একেবারে বাদ দিই, তাহলে যেটি জানা যাচ্ছে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি পদে একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তার মধ্যে এক নম্বরে রয়েছেন দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো যে দুজনের নাম শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে প্রবীণ নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আগেও যিনি মন্ত্রী ছিলেন, ডক্টর আব্দুল মঈন খান, এবং দলের জন্য অন্যতম এক নিবেদিত প্রাণ, বর্ষিয়ান নেতা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান। তবে যতটুকু জানা গেছে, হয়তো নজরুল ইসলাম খানকে শেষমেশ প্রধানমন্ত্রীর বা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে ওত নেবেন তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করতে পারেন, আর ডক্টর আব্দুল মঈন খানকে স্পিকার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে মন্ত্রণালয় সহ, সেটি হচ্ছে যে যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য মির্জা আব্বাস, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সালাউদ্দিন আহমেদ। এটি মোটামুটি নিশ্চিত যে তিনি এটি পাবেন, আমিও মনে করি। মানে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং দলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ। আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া হতে পারে বাণিজ্য মন্ত্রণালয় এবং এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। নিঃসন্দেহে ডক্টর এহসানুল হক মিলন তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন অবশ্যই তিনি যথেষ্ট সফলতা পরিচয় দিয়েছেন, এই কথা আমাদের স্বীকার করতেই হবে। যে বিষয়টি নিয়ে আমি একটু আবেগে উদ্বেলিত, মুক্তিযুদ্ধের বিষয়ে যিনি আপোষহীন, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও মন্ত্রী পরিষদে নেওয়া হতে পারে। একই সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন AZM জাহিদ হোসেনকেও মন্ত্রী পরিষদে নেওয়া হতে পারে। গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও শোনা যাচ্ছে। পাশাপাশি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজভী, আর একজন নিবেদিত প্রাণ বিএনপির। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ টেকনোক্রাট মন্ত্রী হিসেবে তিনি যুক্ত হতে পারেন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন টেকনোক্র্যাট মন্ত্রিত্বের জায়গায়। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নাম শোনা যাচ্ছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নাম, সাবেক ছাত্রনেতা। নারীদের মধ্যে থেকে যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন নীলুফার চৌধুরী মনি, যথেষ্ট ক্লিন ইমেজের। এবার তিনি নমিনেশন চেয়েছিলেন, তিনি পাননি এবং দলের মধ্যে বাইরে তাকে অনেক বেশি ক্লিন ইমেজের একজন ব্যক্তি হিসেবে মনে করা হয়, সাবেক সংসদ সদস্য, এবং তিনি যথেষ্ট স্পষ্টবাদী, এটি অনেকেই মনে করেন। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যেসব দল যুক্ত ছিল বিএনপির সাথে, সেই সব দলের যারা শীর্ষ নেতা, তার মধ্যে ববি হাজাজ, আন্তালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, একসময় গণ অধিকার পরিষদ করতেন, তিনি তো বিএনপিতে যোগ দিয়েছেনই, ডক্টর রেজা কিবরিয়া, মোস্তফা জামাল হায়দারের নামও আলোচনায় রয়েছে। যাদের নামই আসুক না কেন,
যেহেতু তারেক রহমান এরই মধ্যে মানুষের মধ্যে তার নিজের সম্পর্কে অন্যরকম একটা ইতিবাচক ধারণা সৃষ্টি করতে পেরেছেন, সেই জায়গা থেকে তিনি বিচক্ষণতা পরিচয় দিবেন নতুন মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে, এটুকু মানুষ আশা করে। দেখা যাক কি হয়। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, আমরা হয়তো সেদিকেই তাকিয়ে রইলাম যে কি ঘটতে যাচ্ছে। স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন? সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন, কিন্তু এখানেও বিধি বাম। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ করেননি বটে, কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী। পল্টন থানার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। একজন কারাবন্দী ব্যক্তি যিনি নিজেই আইনি প্রক্রিয়ার জালে আবদ্ধ, তিনি এসে নতুন এমপিদের শপথ পাবেন? সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং সরকার সিদ্ধান্ত নেবে কে এই শপথ পড়াবেন। কিন্তু সরকার চাইলেই কি হুট করে কাউকে দায়িত্ব দিতে পারে? সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ স্পষ্ট করে বলেছে বিদায়ী স্পিকারের কথা। তবে 148-এর 2 অনুচ্ছেদে একটি ছোট্ট জানালা খোলা আছে, যেখানে বলা আছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তিও শপথ পড়াতে পারেন। এখন স্পিকার নিজেই যখন পদত্যাগ করে আত্মগোপনে আছেন, তখন তিনি কাকে মনোনয়ন দেবেন? আর তিনি যদি মনোনয়ন নাও দেন, তবে সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদে শেষ ভরসা হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির কথা বলা আছে, বা সেখানে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার তার লোক ব্যর্থ হলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। অর্থাৎ সংবিধানের মার প্যাচে শেষ পর্যন্ত হয়তো সিইসি নাসিরউদ্দিন তার কাঁধেই এই ভার পড়তে পারে, কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে। আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষের হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে। সেই গণভোটে যদি জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দেয়, মানে হ্যাঁ ভোট দেয়, তবে নির্বাচিত এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানে গণপরিষদ গঠিত হবে। তখন তাদের শপথের ধরন কি হবে? তারা কি এমপি হিসাবে একবার শপথ নেবেন, আরেকবার সংস্কার পরিষদের সদস্য হিসাবে আরেকবার শপথ নেবেন? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বিষয়টি সহজ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যিনি এমপিদের শপথ পড়াবেন তিনিই সংস্কার পরিষদের শপথ পড়াবেন, তিনিই গণপরিষদের শপথ পড়াবেন। কিন্তু কথাটি বলা যত সহজ, সাংবিধানিক এবং আইনি কাঠামোতে সেটি বাস্তবায়ন করা কতটা সহজ হবে? এই নতুন কাঠামোর সাংঘর্ষিক অবস্থান ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী মহলে কান পাতলে শুনতে পাবেন যে আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের নামটি ফিসফিস করে উচ্চারিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান বা অধ্যাদেশ জারি করে সংসদ সচিবালয়ের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনিক ক্ষমতা আর স্পিকারের লেজিসলেটিভ বা শপথ পড়ানোর সাংবিধানিক ক্ষমতা এক নয়। অধ্যাদেশের মাধ্যমে একজন উপদেষ্টাকে স্পিকারের প্রশাসনিক কাজ চালানোর ক্ষমতা দেওয়া হলেও তিনি কি নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর মতো মর্যাদাপূর্ণ এবং সাংবিধানিক কাজটি করতে পারেন? আসিফ নজরুল। এটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। উপদেষ্টার সম্মতি বা প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির আদেশে হয়তো কাউকে দাঁড় করানো যাবে বা করবে, কিন্তু সেটিও কতটা সর্বজন গ্রাহ্য হবে তা নিয়ে সংশয় থাকছেই। এই পুরো আইনি জটিলতার পেছনে মানবিক এবং রাজনৈতিক ট্র্যাজেডিটাও উপেক্ষা করার মতো নয়। আগামী দিনে যদি নির্বাচন হয়ও, মানে 12 তারিখে, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন থাকবে, তেমনি নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঘিরেও তৈরি হবে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক নাটকীয়তা। একদিকে কারাগারে থাকা ডেপুটি স্পিকার, অন্যদিকে আত্মগোপনে থাকা স্পিকার, আর মাঝখানে আইনি বৈধতা খোঁজার মরিয়া চেষ্টা। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ঘোলাটে। শেষ পর্যন্ত হয়তো প্রধান নির্বাচন কমিশনারকেই ত্রাতা হিসাবে আবির্ভূত হতে দেখা যাবে, কিংবা বিশেষ কোনো অধ্যাদেশ জারি করে নতুন কোনো পথ বের করা হবে। কিন্তু যে পথই বেছে নেওয়া হোক না কেন, তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্বাভাবিক রীতির বাইরে এক ব্যতিক্রমী এবং ভয়ঙ্কর নজির হয়ে থাকবে।
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বারবার এই কথাটি বলতে হয় আসলে। কিন্তু বর্তমানে আমরা যে অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে আছি, সেখানে নির্বাচিত হলেও শপথ পড়ানোর জন্য নিরেট সাংবিধানিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা বাস্তবতা এবং একটা বড় চ্যালেঞ্জ। একই দিনে বা একই ধাপে গণভোট হলে হ্যাঁ জিতে গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, তাদেরও আলাদা শপথ আছে। যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন। কথা একটু আগে বলেছি, আলী রিয়াজ বলেছে। অর্থাৎ শপথ পাঠকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক পথ আপনি বেছে নেবেন, সেটি পরের ধাপে সংস্কারের রাজনীতির লিগ্যাল প্ল্যাটফর্ম নির্ধারণ করবে। এখানে যদি ভুল হয়, শর্টকাট নেয়, পরবর্তীকালে প্রতিটি সিদ্ধান্ত আদালত, রাজপথ এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে। আরো একটি সূক্ষ্ম দিক আছে, সময় ব্যবস্থাপনা। গেজেট 3 দিন, তারপর 3 দিন, এই 6 দিনের উইন্ডোতে যদি প্রশাসন ইচ্ছাকৃতভাবে টালবাহানা করে বা বিরোধীরা এই প্রক্রিয়াটা ভাঙার চেষ্টা করে, যারা পরাজিত হবে তারা যদি এটা নিয়ে রাস্তায় নামে, পুরো নির্বাচন উত্তর প্রক্রিয়াটা, বৈধতা নতুন করে সংকটে পড়বে। অতএব যে পথই নেওয়া হোক না কেন, স্বচ্ছ টাইমলাইন, প্রকাশ্য নোটিফিকেশন এবং মিনিমাল ডিসক্রিশনারি পদক্ষেপ, এই 3টি নীতিই হয়তো বিশ্বাসযোগ্যতার ন্যূনতম শর্ত হবে, কিন্তু সেটি তো দেখাতে পারবে না বর্তমান সরকার। বিষয়টি আসলে কোনো শপথ অনুষ্ঠানের আচার নয়, শুধু এটি একটি নীতিগত পরীক্ষা। সংকটের মুহূর্তে রাষ্ট্রযন্ত্র নিজেই নিজের লেখা নিয়ম মেনে চলতে পারে কিনা, সংবিধানে যে সিঁড়ি এঁকে দিয়েছে আমাদেরকে, সেটি ধরে যদি হাঁটা যায় তাহলেই একটা বিচক্ষণ পথ নেওয়া হবে। স্পিকার অথবা স্পিকারের মনোনীত ব্যক্তির মাধ্যমেই শপথ সম্পন্ন করাটাই হবে সমীচীন, যদি নির্বাচন হয় এবং শপথ পড়াতে হয়। আর বাস্তবে সম্ভব তা সেটা না হলে 74-এর 3 অনুযায়ী ডেপুটি স্পিকারকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে, এবং সেটিও নির্ধারিত সময়ের মধ্যে, না হলে সিএসসি। যাই হোক, পরিস্থিতি এখন উত্তপ্ত, পক্ষপাতের অভিযোগ ভয়াবহ। তাই সবচেয়ে কম কথার, সবচেয়ে বেশি নিয়ম ভিত্তিক পথটা আমাদের আসলে দরকার। ইউনূস সরকার শপথ পড়ানোর মানুষ খুঁজছে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমার মনে হচ্ছে এবারও সরকার সংবিধান কিংবা কোনো নিয়ম নীতির ধার ধারবে না। সকালে উঠে যাকে সামনে পড়বে তাকেই ধরে এনে বলবে, নেন তো একটা শপথ পড়ায় দেন। সেটা আসিফ নজরুল হলে আসিফ নজরুল, কিংবা ধরেন ওই যমুনার কোন একজন দ্বার রক্ষী, আমি তাকে অসম্মান করছি না, তিনিও রাষ্ট্রের একজন নাগরিক, তাকে দিয়েও হয়তো শপথ পড়িয়ে ফেলবে ইউনূস সরকার। এটাই নিয়ম হয়ে দাঁড়াবে তখন।